এইখান থেকে যে এমসিকিউ গুলো আছে খুবই সহজ, খুবই সহজ। দেখেন এখানে ফার্স্ট অফ অল যেটা আসছে, দেখেন কোন কোন উপাত্ত দেওয়া থাকলে আমরা ত্রিভুজ অঙ্কন করতে পারবো। আচ্ছা, ত্রিভুজ অঙ্কনের জন্য আমাদের মনে রাখবেন সবসময় তিনটে ডেটা দেওয়া থাকা লাগবে। ওকে, যেমন তিনটে বাহু, দুইটা বাহু এদের অন্তর্ভুক্ত একটা কোণ, তাহলে দুইটা বাহু একটা কোণ, তাহলে 2 + 1 3। এখানে তিনটে বাহু 3। তারপর দেখেন দুইটা কোণ এদের সংলগ্ন একটা বাহু, তাহলে দুইটা কোণ, তার মানে 2 আর একটা 3। এই দুইটা কোণ আর একটা বাহু, তার মানে 2 আর 1 3। দুইটা কোণ একটা বাহু, এটাও 3। তারপর দুইটা বাহু এদের একটির বিপরীত কোণ, দেখেন 2 + 1, এই হচ্ছে 3। তারপর সমকোণী ত্রিভুজের অতিভুজ ও অপর একটি বাহু 3। তাহলে এগুলা থাকলে আমরা কি অঙ্কন করতে পারবো? একটা ত্রিভুজ অঙ্কন করতে পারবো। তারপর দেখেন সেম ভাবে যদি ভূমি দেওয়া থাকে, ভূমি সংলগ্ন একটি কোণ ও অপর দুই বাহুর সমষ্টি। তারপর ভূমি ও ভূমি সংলগ্ন একটি কোণ অপর দুই বাহুর কি অন্তর, ভূমি সংলগ্ন দুইটি কোণ ও পরিসীমা। কত হচ্ছে? তিনটেই তো, সব তিনটে দেখেন। তারপর ভূমি ও ভূমি সংলগ্ন একটি স্থলকোণ ও অপর দুই বাহুর অন্তর। কথা হচ্ছে এই যে হচ্ছে তিনটে ইনফরমেশন দেওয়া থাকবে আমরা যদি একটা ত্রিভুজ অঙ্কন করতে চাই। সেম ভাবে এগুলা একটু দেখে নিবেন। এই সমবাহু ত্রিভুজের, দেখেন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে জাস্ট ওর পরিসীমাটা যদি দেওয়া থাকে, জাস্ট ওই পরিসীমারে আমরা যদি 3 দিয়ে ভাগ করি, একটা ত্রিভুজের সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া থাকলে তারে 3 দিয়ে ভাগ করে যেটা বেরাবো ওইটা দিয়ে আমরা কি করতে পারি? একটা ত্রিভুজ অঙ্কন করতে পারি। এগুলা দেখবেন। আচ্ছা, এখন দেখেন চতুর্ভুজ অঙ্কনের জন্য আমাদের কি কি করতে হয়। মনে রাখবেন চতুর্ভুজ অঙ্কনের 4টি বাহু একটা কোণ, 4টি বাহু একটি কর্ণ, 3টে বাহু 2টা কর্ণ, 3টে বাহু এদের অন্তর্ভুক্ত 2টে কোণ, 2টি বাহু ও 3টে কোণ। দেখেন এইখানে 5টা ইনফরমেশন দেওয়া লাগবে। যদি আমাদের চতুর্ভুজ যদি বলে যে নিচের কয়টি উপাত্ত দেওয়া থাকলে চতুর্ভুজ অঙ্কন সম্ভব, লিখবেন 5টি। হ্যাঁ, কি কি? এই যে 3টে বাহু 2টি কর্ণ, অর্থাৎ টোটাল 5টা হওয়ার লাগে, বুঝতে পারছেন? এখানে দেখেন 3টে বাহু ও এদের অন্তর্ভুক্ত 2টে কোণ, 3 + 2 তার মানে 5। এইখানেও সেম 5টা। ওকে, ওকে। সেম ভাবে এখানে একটু দেখেন, খেয়াল করেন এখানে কি আছে? সামান্তরিক চতুর্ভুজগুলোর ভিতরে আমরা সামান্তরিক কখন অঙ্কন করতে পারবো? সামান্তরিকের যদি দুইটা কর্ণের দৈর্ঘ্য এদের অন্তর্ভুক্ত একটা কোণ দেওয়া থাকে, তাহলে দেখা সামান্তরিকের যদি দুইটা কর্ণের দৈর্ঘ্য আর একটা যে কোণ দেওয়া থাকে, তাহলে আমরা চতুর্ভুজ অঙ্কন করতে পারবো। সামান্তরিকের যদি একটা বাহুর দৈর্ঘ্য ও দুইটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকে, তাহলে আমরা কি চতুর্ভুজ অঙ্কন করতে পারবো। ট্রাপিজিয়ামের দুইটা সমান্তরাল বাহু এদের বৃহত্তর বাহু সংলগ্ন দুইটা কোণ। তারপর রোম্বসের একটি বাহুর দৈর্ঘ্য একটি কোণ। আচ্ছা, আমরা রোম্বস কখন অঙ্কন করতে পারবো? যখন কি হবে? একটা বাহু আর একটা কোণ দেওয়া থাকবে, তখন আমরা কি করতে পারবো? রোম্বস। তার মানে রোম্বস অঙ্কনের জন্য আমাদের কয়টা ইনফরমেশন দরকার? 2টা। একটু মাথায় রাখেন, এটার জন্য 2টা। রোম্বসের একটি বাহু একটু কর্ণর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে, তাও আমরা কি আঁকতে পারবো। অর্থাৎ রোম্বসের ক্ষেত্রে মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার 2টা। 2টা ইনফরমেশন দেওয়া থাকলে আমরা কি রম্বস আঁক করতে পারবো। রম্বসের 2টি কর্ণ, হ্যাঁ 2টা কর্ণ দেওয়া থাকলে আমরা রম্বস অঙ্কন করতে পারবো। বর্গক্ষেত্রের পরিসীমা, আচ্ছা বর্গের জন্য আঙ্গর একটা ইনফরমেশন দেওয়া থাকলে আমরা হবে, ঠিক আছে? কারণ বর্গের 4টা বাহুই সমান। জাস্ট একটা ইনফরমেশন দেওয়া থাকলে আমরা কি করতে পারবো? বর্গ অঙ্কন করতে পারবো। দেখেন এইখানে আমাদের বলছেন নিচের কোন দৈর্ঘ্যের বাহুগুলো দ্বারা ত্রিভুজ অঙ্কন সম্ভব। মনে রাখবেন ত্রিভুজ গঠন সম্ভব হবে তখনই যখন আমাদের ত্রিভুজের যে 3টে বাহু আছে এর ভিতরে ক্ষুদ্র 2টা বাহুর যোগফল যদি তৃতীয় বাহুর চেয়ে বড় হয়। আচ্ছা দেখেন একটা এক্সাম্পল, এমসিকিউটা সলভ করি। এখানে 3টে বাহু আছে 2 3 6, এইখানে ক্ষুদ্রতর 2টা কোনটা? 2 + 3, এই 2টা যোগ করে ফেলেন, কত হয়? 5। তৃতীয় বাহু কোনটা আছে? 6, এটার চেয়ে কি বড় হয়েছে? যেহেতু বড় নেই তাই এইটা দ্বারা সম্ভব হবে না এই বাহুগুলো দ্বারা ত্রিভুজ গঠন। সেম ভাবে এখানে দেখেন ক্ষুদ্র 2টা বাহু হচ্ছে 2 আর 4 6, দেখেন 2 এটা তৃতীয় বাহুর চেয়ে বড় হয়েছে, দ্যাটস ওয়াই এটা অ্যান্সার হবে বি। বাকিগুলো হবে না। দেখেন
3 আর 5 8, এইখানেও আছে 8, সমান হলেও হবে না, বড় হওয়ার লাগবে দুইটা বাহুর যোগফল, অর্থাৎ ক্ষুদ্র দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহুর চেয়ে বড় হওয়ার লাগবে। 3 আর 4 7 হয়, দেখেন এটার চেয়ে ছোট, তার মানে এটাও হবে না, এটাও। ওকে, সেম ভাবে ওই সেম কনসেপ্ট কোনটা দ্বারা ত্রিভুজ অঙ্কন সম্ভব করবেন এটা। তারপর ত্রিভুজ পি কিউ আর আঁকার জন্য নিচের তথ্যগুলো, কোন তথ্যগুলো প্রযোজ্য হবে দেখেন। একটা হচ্ছে 4 7, তাহলে 4 আর 7 যোগ করলে হয় 11, তৃতীয় বাহু সমান হয়েছে, আমরা জানি যে বড় হার লাগবে, সমান বা ছোট হইলে হবে না। তারপর 6 আর 9 কত হয় 15, তৃতীয় বাহুর চেয়ে বড়, হ্যাঁ এইটাই হবে অ্যান্সার আমার। ওকে, ওকে। দেখেন ইনি কি বলছে, স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণ ছাড়া বাকি দুইটি কোণ কত হলে ত্রিভুজ অঙ্কন সম্ভব। দেখেন স্থূলকোণ মানে কি বুঝি আমরা, স্থূলকোণ মানে বোঝাচ্ছে আপনার কি হবে 90 ডিগ্রির চেয়ে বড় হবে, ঠিক আছে, 90 ডিগ্রির চেয়ে কি হবে বড় হবে। এখানে বলছে স্থূলকোণ ও ত্রিভুজের স্থূলকোণ ছাড়া বাকি যে দুইটা কোণ আছে। আচ্ছা চিন্তা করেন, আমরা জানি একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। ওকে, এর ভিতরে একটাই যদি স্থূলকোণ হয়ে যায়, অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে বড় হয়ে যায়, তার মানে আরেকটা কি হবে 180 হইতে বাকিটা অবশ্যই 90, বাকি যে দুইটা কোণ আছে ওই দুইটা কোণের যোগফল অবশ্যই 90 ডিগ্রির চেয়ে ছোট হবে, ঠিক আছে। কারণ একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180, এর ভিতরে একটা স্থূলকোণ মানে 90 ডিগ্রি চেয়ে বড়, তাহলে বাকি কোণ 180 হইতে আরো অবশ্যই কি 90 কম বাকি আছে নাকি। তাহলে দেখেন এখানে 40 আর 50 যোগ করলে 90, এটা হবে না, 90-এর চেয়ে কম হওয়া লাগবে, 45 45 50 90 হবে না, 50 30 80, হ্যাঁ এইটা হবে, এটাও হবে না, দেখেন 30 আর 60 হয় 90। ওকে, তাহলে এটা রাইট অ্যান্সার হচ্ছে আপনার ডি। ওকে, আচ্ছা এটা একটু দেখেন, 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে নিচের কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। দেন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে মনে রাখবেন পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই হবে। পিথাগোরাসের সূত্র হচ্ছে আপনি অতিভুজের যদি স্কোয়ার করেন, এইটা যদি অতিভুজ ধরেন, অতিভুজের যদি আপনি স্কোয়ার করেন, অতিভুজের যদি স্কোয়ার করেন সেটা হবে লম্ব আর ভূমি, এই দুইটা স্কোয়ার করে যোগ করলে এই দুইটা সমান হবে এই অতিভুজের স্কোয়ার করলে। ওকে, এন্ড অতিভুজ কোনটা চিনবেন কেমনে, দেখেন এখানে বলা আছে, এখানে 3টা বাহুর মান দেওয়া আছে, অতিভুজ হচ্ছে যেটা বড় সেইটারে দেবেন, তাহলে বড় এটা অতিভুজ চিন্তা করেন 6, এটার স্কোয়ার করেন 36, বাকি দুইটার স্কোয়ার করে যোগ করেন তো 36 হয় কিনা, 2 এর স্কোয়ার করলে হয় 4, 3 এর স্কোয়ার করলে হয় 9, 4 আর 9 13, এটা হবে না। তাহলে এটা দেখেন তো, বড় হচ্ছে 5, 5 এর স্কোয়ার করলে হয় 25, হ্যাঁ এটা রাখেন। এখন এই দুইটার স্কোয়ার করে যোগ করেন 25 হয়ে গেল, 3 এর স্কোয়ার করলে হয় 9, 4 এর স্কোয়ার করলে হয় 16, 16 আর 9 25, তার মানে আপনার রাইট অ্যান্সার হচ্ছে বি। আর বাকিগুলো মিলাই দেখেন হবে। আচ্ছা এখন দেখেন একটা ত্রিভুজের 3টি কোণের পরিমাপ দেওয়া আছে, একটা হচ্ছে 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ। দেখেন একটা কোণ 90 ডিগ্রি যদি হয় সেটা সমকোণী ত্রিভুজ, আর দেখার এই দরকার নেই, আপনি অ্যান্সার মেরে দিবেন এটা। ওকে, যদি 90 ডিগ্রি হয় সেটা সমকোণী ত্রিভুজ, চোখ বুঝে সেটা মেরে দিবেন। একটি সমকোণী ত্রিভুজ হবে যদি এর বাহুগুলোর দৈর্ঘ্য, আচ্ছা সমকোণী ত্রিভুজ বড় কোনটা আছে দেখেন তো 13, এর স্কোয়ার করেন দেখবেন 169, বাকি দুইটা এর যোগ করে দেখেন তো এটা সমান হয় কিনা। 25-এর 5-এর স্কোয়ার করলে হয় 25, যোগ 12-এর স্কোয়ার করলে 144, এটাও 169, এটা রাইট। তারপর দেখেন সমকোণীর কথা যেহেতু কইছি, 10-এর স্কোয়ার করলে হয় 100, তাহলে 8-এর স্কোয়ার করলে হয় 64, 6-এর স্কোয়ার করলে হয় 36, এইটাও ঠিক আছে 100 হয় দুইটার যোগ করে। এটাও সেম, এটা হবে, এটা করে দেখেন এটা হবে না, তার মানে আপনার অ্যান্সার হবে এ নাম্বার। একটা ত্রিভুজ আঁকার জন্য প্রয়োজন দুইটা কোণ ও একটা বিপরীত, ত্রিভুজ আঁকার জন্য 3টে ইনফরমেশন লাগবে, দুইটা কোণ একটা বিপরীত বাহু 3, ঠিক আছে, দুইটা বাহু তাদের অন্তর্ভুক্ত কোণ, 3টে ইনফরমেশন, ঠিক আছে, 3টি কোণ, হ্যাঁ এটা সবগুলো অ্যান্সার। ওকে, ত্রিভুজ আঁকতে প্রয়োজন 3টে বাহু, দুইটা বাহু ও তাদের অন্তর্ভুক্ত কোণ, দুইটা কোণ ও একটি বাহু, এটার অ্যান্সার হবে সবগুলো।
যে ত্রিভুজের দেখেন 3টি কোণ সমকোণ তাকে সমবাহু ত্রিভুজ বলে। এই সরি 3টি কোণ সমান, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ সমান। তারপর আপনাকে এখানে বলছে 3টি কোণ সূক্ষ্মকোণ, এটা দেখেন একটি কোণ সমকোণ তাকে কি বলে? সমকোণী ত্রিভুজ বলে। তার মানে আমরা যে ত্রিভুজের একটা কোণ সমকোণ তাকে আমরা কি বলি? দেখেন একটা কোণ আপনার 90 ডিগ্রি অর্থাৎ সমকোণ হলে তারা আমরা সমকোণী ত্রিভুজ বলবো। আর একটা ত্রিভুজে যদি 3টে কোণই সূক্ষ্মকোণ হয় ওটা আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ। অর্থাৎ এটার অ্যান্সার হচ্ছে 1 2 3। ওকে, আচ্ছা এইখানে চতুর্ভুজ অঙ্কন কথা বলছে। আমরা জানি যে চতুর্ভুজ অঙ্কনের জন্য 5টি ইনফরমেশন লাগবে, অর্থাৎ 5টি স্বতন্ত্র উপাত্ত লাগবে। তার মানে এটার অ্যান্সার হবে 5টি। একটি চতুর্ভুজ আঁকতে কোনটি প্রয়োজন? দেখেন 5টি ইনফরমেশন হয়ে গেছে, 3টে বাহু 1টি কর্ণ, কিন্তু তার 5টা নাই। 4টি বাহু 2টি কর্ণ, 6টা হচ্ছে, এটাও নাই। 5টা মিলে লাগবে। 3টি বাহু এদের 2টি অন্তর্ভুক্ত কোণ, এইটা 5টা মিলে গেছে। বাকিটা দেখেন একটা বাহু 3টি কোণ, এটা 4টা। তার মানে 5টা মিলছে শুধুমাত্র সি অপশন, অ্যান্সার হবে সি। ওকে, সর্বনিম্ন দেখেন সর্বনিম্ন কয়টি উপাত্ত জানা থাকলে আমাদের একটি সামান্তরিক অঙ্কন সম্ভব? সর্বনিম্ন 3টা ইনফরমেশন যদি জানা থাকে আমাদের এটা সম্ভব। তারপর দেখেন পরিসীমা ও একটি কোণ দেওয়া থাকলে নিচের কোনটি সম্ভব? পরিসীমা আর একটা কোণ দেওয়া থাকলে আমাদের সম্ভব হচ্ছে রম্বস। তারপর দেখেন একটি রম্বস আঁকতে কতটি উপাত্ত? রম্বস আঁকতে 2টি উপাত্ত প্রয়োজন, এর আগে আমরা আলোচনা করছি। তারপর শুধু পরিসীমা যদি দেওয়া থাকে কি অঙ্কন করা যাবে? এটা হচ্ছে বর্গ। পরিসীমা দেওয়া থাকলে কি অঙ্কন করা যাবে? বর্গ। কয়টি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে বর্গ অঙ্কন করা যায়? দেখেন তো কয়টি বাহুর বর্গ দেওয়া থাকলে দৈর্ঘ্য দেওয়া থাকলে অঙ্কন করা যায়? কয়টি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে বর্গ অঙ্কন করা যায়? বর্গের জন্য তো বেশি ইনফরমেশন লাগে না, একটাই। দেখেন রম্বসের ক্ষেত্রে সন্নিহিত বাহুগুলা পরস্পর সমান। হ্যাঁ সমান। তারপর সন্নিহিত কোণগুলো পরস্পর সম্পূরক কোণ। এক মিনিট একটু প্লিজ। ঠিক আছে দেখেন, আচ্ছা সন্নিহিত বাহুগুলো পরস্পর সমান। হ্যাঁ রম্বসের ক্ষেত্রে সমান। সন্নিহিত কোণগুলো পরস্পর সম্পূরক কোণ। হ্যাঁ, কারণ রম্বস দেখেন রম্বসের প্রত্যেকটা বাহুই কিন্তু সমান। ওকে, আর প্রত্যেকটা কোণ মানে বিপরীত কোণের ইয়া হচ্ছে আপনার সম্পূরক কোণ। পরস্পর সম্পূরক কোণ মানে আমরা জানি 2টা কোণের যোগফল যদি কি হয় 180 ডিগ্রি, অর্থাৎ আর একটা চতুর্ভুজের টোটাল 4টা কোণের সমষ্টি হবে আপনার 360। বুঝতে পারছেন? আর এদের বিপরীত কোণ দ্বয়ের যোগফল হবে 180, অর্থাৎ পরস্পর সম্পূরক কোণ হবে তারা। তার মানে আপনার অ্যান্সার এটাও। তারপর কর্ণদ্বয় পরস্পরের সমদ্বিখণ্ডক খণ্ডিত করে, সমকোণে সমদ্বিখণ্ডক খণ্ডিত করে, এটা রাইট অ্যান্সার। তার মানে এটার অ্যান্সার হচ্ছে আপনার 1 2 3। একটি রম্বস আঁকা যাবে যদি দেওয়া থাকে একটি বাহুর দৈর্ঘ্য। না, রম্বস আঁকার জন্য একটি বাহুর দৈর্ঘ্য নেই, একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে, ইভেন কি একটা কোণও দেওয়া থাকবে। কোণ ছাড়া শুধু বাহু দেওয়া থাকলে অঙ্কন করা সম্ভব। শুধু যদি 2টা কর্ণ দেওয়া থাকে তাহলে সম্ভব। তাহলে এটা প্রথমটাই ভুল। তাহলে দেখেন এক কোন কোন অপশন আছে, এটা ভুল, এটা ভুল, এইটা ভুল। তার মানে আপনার অ্যান্সার হচ্ছে এটা। দেখা দিলাম একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে অঙ্কন সম্ভব, একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে বর্গ সম্ভব, সুষম ত্রিভুজ সম্ভব। সুষম বলতে বোঝাচ্ছে এটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে একটা ত্রিভুজের মানে দৈর্ঘ্য দেওয়া থাকলেই হয়। ত্রিভুজের তো 3টা বাহু, একটা ত্রিভুজ একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে সমবাহু ত্রিভুজ অঙ্কন করা যায়। তাহলে এখানে বর্গ আর সমত্রিভুজ এটা হবে না। তার মানে এটার অ্যান্সার হবে 1 আর
ওকে, দেখেন এইখানে এটা দেখেন, এই বৃত্ত, এই এমসিকিউটা এইবার আপনার দাখিল মাদ্রাসায় এই আসছিল এমসিকিউটা, দাখিল মাদ্রাসার বোর্ডের যে ইয়াটা আছে কোশ্চেন ছিল, সেখানে এমসিকিউটা হুবহু তুলে দিছে, কোন বৃত্তের অধিচাপ অন্তর্লিখিত কোনটি। যদি বলে কোন বৃত্তের অধিচাপ, মনে করেন এটা একটা বৃত্ত, সাপোজ এইটা বৃত্ত, দেখেন এই বৃত্তর আপনি যদি এইখান থেকে মনে করেন ম্যাক্সিমাম অংশ কাটা নেন, মনে করেন এইটুকু অংশ, এই পুরো অংশ যদি কাটেন, তাহলে এইটা এই চাপটা এখান থেকে এই চাপ কম্পাস বসে এইটুকু একটা চাপ যদি ইয়ে করেন, ম্যাক্সিমাম মানে একটা বৃত্তের অধিকাংশ অংশ হচ্ছে আপনার কি অধিচাপ, আর কম অংশটা হচ্ছে আপনার উপচাপ। দেখেন, তাহলে আপনার যদি বলে কোনো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ, তাহলে কোনো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ সবসময় হবে আপনার স্থলকোণ, আর যদি উপচাপে কোণ বলে সেটা বলবে হবে সূক্ষ্মকোণ। এই দুইটা জিনিস মাথায় রাখবেন, কোনো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ হচ্ছে স্থলকোণ, আর যদি উপচাপে অন্তর্লিখিত কোণ সেটা হচ্ছে সূক্ষ্ম। দেখেন কোন বৃত্তের উপচাপ অন্তর্লিখিত কোণ, এটা হচ্ছে আপনার সূক্ষ্ম। ওকে, অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপে অন্তর্লিখিত কোণগুলি, অর্ধবৃত্ত অপেক্ষা ছোট, অর্ধবৃত্ত অপেক্ষা অর্থাৎ আমরা যে বৃত্তটা আঁকাইলাম, অর্ধবৃত্ত অপেক্ষা ছোট অর্থাৎ এই যে এইটুকু চাপ, মানে উপচাপের কথা বলতেছি, তাহলে উপচাপ অন্তর্লিখিত কোণ কি সূক্ষ্ম কোণ। ওকে, তারপর হচ্ছে উপচাপের অনুবন্ধী চাপে, আচ্ছা উপচাপের অনুবন্ধী চাপ, না উপচাপের অনুবন্ধী কি, মানে অনুবন্ধী বলতে বিপরীতে বোঝাচ্ছে, বিপরীতে তাহলে কি অধিচাপ, তাহলে অধিচাপের অন্তর্লিখিত কোন কি স্থলকোণ। বুঝতে পারছেন কোশ্চেন কেমন আসতে পারে। কোন বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ নিচে কোনটি হওয়ার সম্ভাবনা আছে, দেখেন কোন বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ, তাহলে উপচাপে অন্তর্লিখিত কোণ কি সূক্ষ্মকোণ হবে, আর সূক্ষ্মকোণ মানে যে আমরা কি 90 ডিগ্রি, সে কি হবে ছোট হবে উপচাপে। কোন বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ নিচের কোনটি হওয়ার সম্ভাবনা আছে, কোন বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ কোনটি হওয়ার সম্ভাবনা আছে, হওয়ার সম্ভাবনা আছে কত দেখেন 30, 70, 45, হওয়ার সম্ভাবনা নাই হচ্ছে 110। এখানে যেটা মিস্টেক করছে, যেটা হওয়ার সম্ভাবনা নেই কোনটি, তাহলে আপনার অ্যান্সার হচ্ছে 110। এখানে হওয়ার সম্ভাবনা 30 হতে পারে, 70 হতে পারে, 45 হতে পারে, যেটা নেই এটা হচ্ছে 110। এটা একটু ব্লাঙ্ক টাইপ মাথায় রাখি। কোন ত্রিভুজের কয়টি বহির্বৃত্ত অঙ্কন করা যায়, কোন ত্রিভুজের কয়টি বহির্বৃত্ত অঙ্কন করা যায়, মনে করেন এইটা ত্রিভুজ, ত্রিভুজের বহির্বৃত্ত অঙ্কন এই একটা, এই একটা, এইটার ভিতরে, অর্থাৎ তিনটা, অর্থাৎ কোন ত্রিভুজের কয়টি বহির্বৃত্ত অঙ্কন করা যায়, যদি কোশ্চেন আসে দিবেন তিনটা। ওকে, সেম ভাবে বৃত্তের অন্তর্লিখিত সামান্তরিক কি, বৃত্তের ভিতরে যদি একটা সামান্তরিক আঁকেন সেইটা হয়ে যায় আয়ত। দুইটা বৃত্তের ব্যাস যথাক্রমে 8 আছে, 6 আছে, তাহলে এটা ব্যাসার্ধ যদি করেন একটা হবে 4 আর একটা হবে কত 3। এখন বলছে বৃত্ত দুইটি অন্তঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত। আচ্ছা অন্তঃস্পর্শ, মনে করেন এইটা একটা বৃত্ত, আর একটা বৃত্ত হচ্ছে আপনার এই ভিতর থেকে স্পর্শ করছে এইটা, তাহলে অন্তঃস্পর্শ কথা যদি বলে আর এদের মধ্যবর্তী দূরত্ব যদি বের করতে বলে, তাহলে আপনি কি করবেন, বড়টা থেকে ছোটটা বিয়োগ করে, বড় ব্যাসার্ধ থেকে ছোট, আচ্ছা বড় ব্যাসার্ধ হচ্ছে 4 বিয়োগ ছোট ব্যাসার্ধ হচ্ছে 3, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 1। তাহলে প্রথমটা ঠিক আছে, এখানে 1ই আছে।
তারপরে যদি বহি স্পর্শ করে, অর্থাৎ এই যে বৃত্ত একটা আবার বাইরে থেকে স্পর্শ করছে, এটা যদি এইখানে কেন্দ্র, এটা থেকে কেন্দ্র, তাহলে কেন্দ্র থেকে কেন্দ্র দূরত্ব যদি বলে, এটা যদি R1 হয়, এটা যদি R2 হয়, তাহলে কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব হবে এই দুইটার যোগফল R1 যোগ R2। আর ভিতরে স্পর্শ করলে সেটা একটা থেকে আরেকটা বিয়োগ হবে। তাহলে এটা যদি বাইরে থেকে স্পর্শ করে, যদি বলে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত, তাহলে ওই দুইটা যোগ। তাহলে এখানে ব্যাসার্ধ ছিল কি 4 আর 3, তাহলে এই দুইটা যোগ করলে 7। হ্যাঁ, এটাও ঠিক আছে। বৃত্তদ্বয়ের পরিসীমার সমষ্টি, পরিসীমার ফর্মুলা হচ্ছে, বৃত্তের পরিসীমার ফর্মুলা হচ্ছে 2πr। তাহলে এইখানে 2πr, আর মানে ব্যাসার্ধ, প্রথমটার ক্ষেত্রে যদি ধরেন ব্যাসার্ধ হচ্ছে 4, তাহলে এটা করলে হয় 8π, 4 দোকান 8, 8π। আর দ্বিতীয়টা যদি ধরেন 2πr, আর এর মান যদি আপনি 3 বসান, তাহলে 3 দোকানে 6, অর্থাৎ 6 2π। এই দুইটার যোগফল 6 2π আর 8 2π, দুইটার যোগ করলে হয়, সরি 6π আর 8π, দুইটা যোগ করলে হয় আপনার 14π। তার মানে 3 নাম্বার, এই অপশন রাইট, অর্থাৎ 1 2 3, 3 নাম্বার আছে। ওকে। ও এ একটা, দেখেন ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, মনে করেন এটা হচ্ছে ও, এটার ব্যাসার্ধ হচ্ছে এটা। এখন বলছে এটাতে ধরেন এ, তাহলে ও এ একটা ব্যাসার্ধ, এই বিন্দুতে কয়টা স্পর্শক আঁকা যাবে, এই বিন্দু, এই বিন্দুতে স্পর্শক একটাই আঁকানো যাবে। ওকে, তাহলে এটার আনসার হচ্ছে 1। তাহলে দুইটি বৃত্ত সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক আঁকা যাবে, দেখেন এই যে একটা বৃত্ত, এই যে আর একটা বৃত্ত, দুইটি বৃত্তের সর্বোচ্চ কয়টা সাধারণ স্পর্শক আঁকতে পারে, দেখেন, সরি স্পর্শক বলতে আমরা সাইড দিয়ে যাইতে হবে, সেট করে যাইতে পারবেন না, সাইডে জাস্ট টাচ করে, কয়ভাবে টাচ করতে পারেন দেখেন, এটা আপনি চাইলে এই যে এইভাবেও টাচ করতে পারেন, চাইলে, সরি এই দিক দিয়েও টাচ করতে পারেন। তার মানে একভাবে, দুইভাবে, তিন, চার, 4 ভাবে আপনি টাচ করতে পারেন। তার মানে এটার অ্যান্সার হবে 4। দুটি বৃত্তে পরস্পর বহিঃ স্পর্শ করলে বৃত্ত দুইটির মধ্যে সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শ আঁকা যাবে। আচ্ছা দেখেন, এই একটা বৃত্ত, আমাদের বহিঃ স্পর্শ কথা বলছে, হ্যাঁ, তাহলে মানে বাইরে থেকে স্পর্শ করবে, দেখেন এই সাইড থেকে স্পর্শ। ওকে, তাহলে দেখেন বহিঃ স্পর্শ করলে কয়টি সাধারণ স্পর্শ আঁকা যায়, দেখেন তো কয়টি, এই এই দেখেন এই মাঝ বরাবর একটা স্পর্শক আঁকানো যায়। তারপর আপনি চাইলে এই বরাবর একটা আঁকানো যায়। তারপর এই বরাবর একটা আঁকানো যায়। দেখেন কয়ভাবে আঁকানো গেলে, তাহলে 1 ভাগ 2 3, 3 ভাবে স্পর্শ করা যায়। যদি বহিস্থ ভাবে স্পর্শ করে, তাহলে আপনার অ্যান্সার হচ্ছে 3। ওকে, সেম ভাবে আপনার দুইটি বৃত্ত পরস্পরকে ছেদ করলে তাদের মতো সর্বোচ্চ কয়টি স্পর্শ আনা যায়। আচ্ছা দেখুন, এখন বৃত্তটা কি করছে আমাদের, যদি ছেদ করে, আরেকটা বৃত্ত রাখলাম, এটা মনে করেন এই যে আমাদের ছেদ করছে। ওকে, মানে একটা বৃত্তের ভিতর দিয়ে আরেকটা বৃত্ত গেছে, এটি দিয়ে বলেছে। তাহলে আমরা কয়ভাবে স্পর্শক আঁকাইতে পারি। আচ্ছা দেখি এটা কয়ভাবে স্পর্শক আঁকা যায়। এই হচ্ছে একভাবে, আর এই হচ্ছে আরেক। এইভাবে এই দুইটা ছাড়া আমরা আগাইতে পারবো না। ওকে, তাহলে এইটা অ্যান্সার হবে আমাদের 2। তারপর দেখেন এইখানে আমাদের বলছে চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সি বৃত্তে কোণ এ ও বি 80 ডিগ্রি হলে কোণ এ সি বি কত, দেখেন তো কোণ এ ও বি, এ ও বি এইটা,
এ ও বি দেওয়া আছে, এটা হচ্ছে আপনার 80°। আমরা এটা বলছি এসিবি, এসিবি এইটা কত মনে রাখবেন। কেন্দ্র এটা হচ্ছে কেন্দ্রের সাথে কোণ, কেন্দ্রস্থ কোণ হয় বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে তাহলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থের দ্বিগুণ, তাহলে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কিন্তু অর্ধেক, কেন্দ্রস্থ কোণ 80, তাহলে বৃত্তস্থ কোণ ছোট হবে মানে ওর অর্ধেক। কত হবে? এটা হবে 40। তার মানে এটার অ্যান্সার হবে আপনার 40। ওকে, সেম ভাবে কোণ পি কিউ আর, দেখেন কোণ কিউ কিউ পি আর অর্থাৎ এই কোণটা প্লাস কোণ কিউ এস আর, কিউ এস আর এই কোণটা, এই দুইটার যোগফল চাইছে। দেখেন কেন্দ্রস্থ কোণ কত? 90। তাহলে বৃত্তস্থ কোণ কি হবে? ওই কেন্দ্রস্থ কোণের অর্ধেক, এটাও 45, এটাও তো বৃত্তস্থ, এটাও 45। তাহলে এই দুইটার যোগফলই চাইছে 45 আর 45, এটার যোগফল হয় আপনার 90°। তার মানে আপনার অ্যান্সার হচ্ছে 90°। ওকে, এটাও সেম কোণ বিওডি এর মান চাইছে। দেখেন বিওডি এই কোণের মান, দেখেন এইখানে কত আছে? 95। তাহলে বৃত্তস্থ কোণ যদি 95 আপনার কাছে চাইছে কেন্দ্রস্থ কোণ, তাহলে 2 গুণ হবে। বৃত্তস্থ কোণ হচ্ছে কেন্দ্রস্থ কোণের 2 গুণ, তাহলে 95। এইটারে করলে কত হবে? দেখবেন 190। ওকে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 190। এটাও সেম। দেখেন ত্রিভুজ এবিসি বৃত্তে কোণ বিএসি এর মান করে, বিএসি অর্থাৎ এই কোণটা। দেখেন বিএসি এর মান কত? আমরা তো জানি বৃত্তস্থ কোণ হচ্ছে কি কেন্দ্রস্থ কোণের অর্ধেক, অর্থাৎ বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ, না সরি, কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তার মানে আমরা জানি এক্স প্লাস 20 এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এই কেন্দ্রস্থ কোণ হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। বৃত্তস্থ কোণ কত আছে? এক্স, তাহলে আর দ্বিগুণ হবে 2x। ওকে, তাহলে এইখানে দেখেন কোণ বিএসি এর মান চাইছে কত হবে। তাহলে এইখানে দেখেন আমরা কি করব, তাহলে এইখানে 2x এই পাশে নিয়ে আসেন, ওইখানে x প্লাস 20 থাক, এই 2x থেকে একটা x বিয়োগ করে দেন, আর ওই পাশে 20 থাক, তাহলে শুধু x সমান 20। তাহলে আপনার x এর মানটা চাইছে এখানে, যে x কত, তাহলে x এর মান হচ্ছে 20। ওকে, এটাও সেম কনসেপ্ট। দেখেন এখানে কি বলছে? বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণের মান হচ্ছে 2y প্লাস 10 আর কেন্দ্রস্থ কোণের মান হচ্ছে y প্লাস 110। তাহলে আমাদের বলছে এখানে y এর মান কত? আমরা জানি কেন্দ্রস্থ কোণ হচ্ছে কি বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে কেন্দ্রস্থ কোণ হচ্ছে y প্লাস 110, বৃত্তস্থ কোণের দ্বিগুণ 2 ইন্টু বৃত্তস্থ কোণ হচ্ছে 2y প্লাস 10, এটা দ্বিগুণ করেন কি হবে? 4y প্লাস 20। তাহলে এইখানে 4y প্লাস 20 রাখেন, ওই পাশে কি y প্লাস 110 রাখেন। এখন 4y থেকে y বাদ দেন, এটা হবে 3y। 110 থেকে যদি 20 বাদ দেন তাহলে হয় 90। তাহলে y এর মানটা কত হয়? দেখেন 90 মাইনাস 3, এটা করলে হয় 30°, অর্থাৎ y হচ্ছে 30, y এর মান হচ্ছে 30। ওকে, সেম ভাবে দেখেন মনে রাখবেন একটা বৃত্তের ভিতরে যদি চতুর্ভুজ অঙ্কন করা হয়, সেই চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের যোগফল হয় 180°, অর্থাৎ তারা পরস্পর সম্পূরক। তাহলে এখানে দেখেন এবিসিডি কেন্দ্রে ত্রিভুজ কোণ বিএডি, বিএডি এইটা, তারপর কোণ বিসিডি, তাহলে বিসিডি এইটা, এই দুইটার যোগফল চাইছে। আর আমরা কি জানি এই দুইটার যোগফল কত হবে? অবশ্যই 180° হবে। তাহলে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের কোণ এবিসি 110, তাহলে কোণ এডিসি কত হবে? তাহলে দুইটার যোগফল 180 হইতে কত বাকি আছে? 110, 70। ওকে, এই জিনিসটা একটু মাথায় রাখেন, কোন বৃত্তের ভিতরে যদি চতুর্ভুজ অঙ্কন করা হয়, তার বহিঃস্থ যদি কোনো কোণ দেওয়া থাকে, তার বহিঃস্থ কোণ হয় বিপরীত কোণের সমান।
ঠিক আছে, তার বিপরীত কোণের সমান। এই যে এইটা 98 হলে এইখানে যে বি কোণটা এটা 98। তাহলে দেখেন কোন এ বি সি চাইছে, এ বি সি এই মানটা চাইছে এ বি সি, তাহলে এটার মান হবে 98, মানে এটার অ্যান্সার হবে এটা। সেম ভাবে পিএসটি এর সমান কোন কোনটি, দেখেন তো পিএসটি এইটা, এর বিপরীত কোন কোনটা, অবশ্যই এইটা, তাহলে এইটার সমান এইটা হবে যে আর আর কিউপি অথবা পি কিউ আর, কই আছে দেখেন তো, এই যে কোন পি কিউ আর এইটা সমান। সেম ভাবে দেখেন কোন পি ও কিউ, পি ও কিউ, দেখেন এটা কেন্দ্রস্থ কোণ যার মান দেওয়া আছে আপনার কত, এটা 80 মেবি, না 88, তাহলে 88 যদি থাকে তাহলে আপনার পি আর কিউ চাইছে, দেখেন পি আর কিউ। আচ্ছা পি আর কিউ আপনাকে এই মানটা বের করেন, এটা যদি কেন্দ্রস্থ কোণ হয় বৃত্তস্থ কোণ কত হবে, 88 হলে অবশ্যই 44, তাহলে এটা যদি 44 হয় এটা কত হবে, বৃত্তের ভিতরে এটা অবশ্যই কি চতুর্ভুজ, আমরা জানি চতুর্ভুজের বিপরীত দুইটা কোণের যোগফল কত 180 ডিগ্রি। তাহলে আমরা কি করব, 180 থেকে 44 বিয়োগ করলে সেটা বের হবে। ওকে, আপনি 180 বিয়োগ 44 করেন, দেখবেন 136, তাহলে আপনার অ্যান্সার হবে 136। ওকে, দেখেন এটা যদি 96 হয় অবশ্যই এটাও 96, আর এই পুরোটা মিলে দেখবেন 180 হয়, এরকম থাকলে এই পুরোটা মিলে 180, এইটুকু যদি 96 হয় তাহলে 180 হইতে কত বাকি, দেখেন 180 বিয়োগ 96 যদি করেন তাহলে এইটুকু হবো আপনার 84, এই কোণটা, এই কোণটা যদি 84 হয় আপনার দেখেন এখানে 84 এইখানে 20, আর তাহলে আপনার কাছে চাইছে এখানে কোন 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 সিবিই, এই দেখেন সিবিই অর্থাৎ এই কোণটা, দুইটা কোণ অলরেডি পেয়ে গেছেন, একটা 84 একটা 20, আর আমরা জানি একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180, তাহলে আপনি কি করবেন 84 যোগ করবেন 20, তাহলে হয় আপনার 104, 180 থেকে 104 বিয়োগ করে দিবেন, তাহলে দেখবেন বাড়াইছি বের হবে 76, তাহলে আপনার অ্যান্সার হবে 76। এটাও সেম প্রসেস, ট্রাই করবেন বাসায়। অর্ধবৃত্তস্থ কোণ সমান কত, অর্ধবৃত্তস্থ কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি, এটার অ্যান্সার হচ্ছে 180। দেখেন ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসি বৃত্তের ব্যাস হলে বিসি হলে কোন বিএসি কত, বিএসি, আচ্ছা এই কেন্দ্রস্থ কোণ এরকম থাকলে মনে রাখবেন এটা হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এ বিএসি অর্থাৎ এই বৃত্তস্থ কোণ চাইছে, তাহলে কেন্দ্রস্থ কোণের অর্ধেকই তো বৃত্তস্থ কোণ, তাহলে সেটা হবে 90 ডিগ্রি। ওকে, সেম ভাবে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে কোণ পি কিউ আর এর সম্পূরক কোণ কত যদি বলে, দেখেন তো সম্পূরক কোণ, কোণ পি কিউ আর, দেখেন পি কিউ আর, পি কিউ আর এটা যাচ্ছে, এটা তো 180, এটা জানছি, তাহলে এটা অবশ্যই কি 90 ডিগ্রি, তাহলে আপনার কোণ পি কিউ আর এর সম্পূরক কোণ, আমরা জানি দুইটা কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় তাহলে সম্পূরক কোণ বলি নাকি। তাহলে আপনি দেখেন এইখানে এইখানে এই কোণ দেওয়া আছে আপনার, এটা যদি ত্রিভুজ চিন্তা করেন একটা হচ্ছে এক্স আর একটা দেওয়া আছে 5x, তাহলে এই দুইটা কোণের যোগফল, এই দুইটা কোণের যোগফল অবশ্যই 90 ডিগ্রি হবে, দেখেন তাহলে এইখানে হবে 6x কত 90, তাহলে x এর মানটা আপনি জাস্ট বের করে ফেলবেন, 90 দিয়ে 6 এর 6 দিয়ে যদি 90 রে ভাগ করেন দেখবেন 15, x এর মান হচ্ছে 15, তাহলে আপনার চাইছে যে এখানে পি কিউ এর সম্পূরক কোণ কত, দেখেন তাহলে একটা হচ্ছে আপনার 15, তাহলে এইটা হচ্ছে আপনার 75 এই কোণের মান, এটা হচ্ছে আপনার 15, তাহলে 75 আর 15 হচ্ছে আপনার 90, তাহলে এইটার মান হচ্ছে আপনার 90 ডিগ্রি। পি কিউ আর এর সম্পূরক কোণ পি, সরি পি কিউ আর, দেখেন পি কিউ আর
অর্থাৎ আপনার এই কোনটা চাইছে 5x হচ্ছে আপনার 75 তাহলে এর সম্পূরক কোণ কত হবে? তাহলে 180 হইতে কত বাকি দেখেন, 180 থেকে যদি আপনি 75 বিয়োগ করেন তাহলে দেখবেন 105 বের হয়। অর্থাৎ এর সম্পূরক কোণ হবে আপনার 105 ডিগ্রি। ওকে, দেখেন কোন বৃত্তের বহিস্থ কোন বিন্দু থেকে যদি দুইটা বৃত্তের স্পর্শক আঁকা হয়, তার কেন্দ্রস্থ কোণ যদি 110 হয় তাহলে বহিস্থ কোণ কত? এটা বললেই আপনি 180 থেকে 110 বিয়োগ করে দিবেন, দেখবেন হবে 70 ডিগ্রি। ওকে, এইখানে দেখেন কোণ এ ও বি সমান 180 ডিগ্রি, এ ও বি এইটুকু সমান 180 ডিগ্রি, এইটুকু সমান যদি 180 হয়, সরি 180 বলে 100, তাহলে এইখানে এই কোণ দেখেন এইটা 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 মিলে একটা চতুর্ভুজ হয়েছে, তাহলে এইটা আর এইটা মিলে কি হবে? 180 হবে। তাহলে এই কোণ যদি 100 হয় তাহলে এই কোণ অবশ্যই কি 80 ডিগ্রি। তাহলে আপনার কাছে চাইছে কোণ এপিবি কত? এপিবি অর্থাৎ এটা 80 ডিগ্রি। ওকে, এটাও সেম কনসেপ্ট। এইখানে এরকম যদি স্পর্শক আঁকা হয়, এটা বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে, এই যে এইখান থেকে এই স্পর্শক আর এই স্পর্শক দুইটা সমান হবে, অর্থাৎ পি এ ইকুয়াল টু পিবি। তাহলে এটার অ্যান্সার হবে পি এ ইকুয়াল টু পিবি। সেম প্রসেস দেখেন, পি এ পিবি দুইটা যদি স্পর্শক হয়, কোণ এ ও বি এর মান কত? এ ও বি এর মান কত দেখেন, এটা কত? 55, আর এইটাই এই দুইটার যোগ ফলে বসে কত? 180 হওয়া উচিত আমরা জানি। তাহলে 180 থেকে যদি আমরা 55 বিয়োগ করি দেখবো 125 বাইরে, তাহলে এইটার অ্যান্সার হবে 125। এইখানে দেখেন এ বি, এই একটা চিত্র আছে, এখানে বৃত্তের বহিস্থ বিন্দু থেকে দুইটা স্পর্শক আছে। এখন এইখানে বলছে এ বি হচ্ছে স্পর্শ, যে দেখেন এই যে এ আর বি, এই যে এটা যে স্পর্শ করছে, হ্যাঁ অবশ্যই এটা হচ্ছে স্পর্শ যে। তারপর ত্রিভুজ এ ও বি সমবাহু ত্রিভুজ, এ ও বি সমবাহু ত্রিভুজ না, সমবাহু ত্রিভুজের কনসেপ্ট হচ্ছে তিন বাহু সেম হওয়া লাগে। এখানে ও এ আর ও বি সেম, কিন্তু এ বি এটা সেম না, এটা বড়, তাই এটা হবে না। যেহেতু দুই হবে না, দুই যেখানে আছে সেটা ক্রস দেন, এখানে আছে এইখানে আছে, তার মানে আপনার অ্যান্সার হবে বি। ওকে, এই ছিল আপনাদের এমসিকিউ এর উপর শর্ট ওয়ান শর্ট ক্লাস। বাকি যে গুলো আছে আমরা ইনশাল্লাহ কালকে শেষ করব। কালকে সবাই ইনশাল্লাহ রাইট টাইমে জয়েন থাকা ট্রাই করবে। আজকে এ পর্যন্তই, দেখা হবে আগামী নেক্সট ক্লাসে।